বিজেপি যে নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে একমুখীকরণ। বাঙালি তুমি মাছ খাও চলবে না, তোমাকে নিরামিষাশী হতে হবে, সকলে এক ভাষায় কথা বলতে হবে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি ভাষায় কথা বলতে হবে, বাংলা ভাষা চলবে না। এটাই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচ। বিজেপি মূলত এই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচটাকেই ওরা সমাজে প্রতিষ্ঠা দিতে চায়। শাসক দলের এত ফাটছে কেন? ফিরাদ যা বলেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কথা, সেটা আসলে মমতা ব্যানার্জির কথা না, সেটা আসলে বিজেপির কথা। তুই মুসলমানের ভোট নিবি, আমি হিন্দুর ভোট নেব। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীরা ঠিকই করে নিয়েছে, আমরা কোনো কাজ করব না। বিজেপির এক দেশ এক ভোট আইন পেশ হচ্ছে, আজকেই পেশ হয়েছে এবং বিরোধীরা এর বিরোধিতা করছে। অসুবিধাটা কোথায়? দেখুন, বিজেপি যে নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে একমুখীকরণ। বিজেপি মনে করে যে সকলের জন্য এক খাবার হবে, সকলে এক খাবার খাবেন, সব নিরামিষাশী হবে। বাঙালি তুমি মাছ খাও চলবে না, তোমাকে নিরামিষাশী হতে হবে। কে মাংস খায় চলবে না, সব নিরামিষাশী হতে হবে, সকলে এক ভাষায় কথা বলতে হবে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি ভাষায় কথা বলতে হবে, বাংলা ভাষা চলবে না। সকলকে এক পরিধান করতে হবে, কেউ বিকিনি পড়তে পারবে না, কেউ হিজাব পড়তে পারবে না। যার ইচ্ছা হবে সে হিজাব পড়বে, যার ইচ্ছা হবে বিকিনি পড়বে। একমুখীকরণ হচ্ছে বিজেপির স্বাভাবিক রাজনৈতিক নীতি, যেটা গণতন্ত্রে চলে না। গণতন্ত্রে বহুত্ববাদ চলে। এখন এক দেশ এক ভোট করলে যে অসুবিধা হবে, ধরুন আমাদের দেশে বর্তমানে 3 লেয়ার যে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার নির্বাচনের জন্য লোকসভা ভোট, রাজ্যের সরকার নির্বাচন করার জন্য বিধানসভা ভোট, এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ভোট হয়। এখন নিশ্চিতভাবে মিউনিসিপ্যালিটি ভোটের যা ইস্যু বা পঞ্চায়েত ভোটের যা ইস্যু, কেন্দ্রীয় সরকার নির্বাচনের ইস্যু এক না। রাজ্যের সরকার যা কাজ করবে, কেন্দ্রের সরকার যা কাজ করবে, নিশ্চিতভাবে স্থানীয় সরকার সেই কাজ করবে না। তাহলে এই যে তিনটে স্তরের তিনটে আলাদা আলাদা কাজ, সেই কাজগুলো করার জন্য ইস্যু ভিত্তিক ভোট হওয়া উচিত, সেটা বিজেপি বিশ্বাসই করে না। একজন মানুষ নিশ্চিতভাবে বাথরুমে যা করবেন, নিশ্চিতভাবে বেডরুমে তাই করবেন না। কেন্দ্রে সরকার নির্বাচনের জন্য মানুষ যে ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সেই একই ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবেন না। আসলে বিজেপি চাই যে বেসিক্যালি সবকিছু একমুখীকরণ হবে, একবার ভোট হবে, একটা রাজনৈতিক দল থাকবে, সেটা বিজেপি। যে বলে না ওরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে হুঙ্কার ছেড়ে দেয়, সবাই একটাই থাকবে। এটাই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচ। বিজেপি মূলত এই গণতন্ত্র বিরোধী অ্যাপ্রোচটাকেই ওরা সমাজে প্রতিষ্ঠা দিতে চায়। বিরোধী দলগুলো কি ভয় পাচ্ছে? একদমই না। দেখুন, আমি মনে করি এটা যে বেসিক, যে তাদের পক্ষে কি লড়াটা আরো কঠিন হয়ে যাবে? তাদের পক্ষে লড়াটা আরো সহজ হবে। আপনি যে রাজনৈতিক, আপনি যদি রাজনৈতিক ভাবে ভাবেন, তাহলে কিন্তু বিরোধীদের রাজনৈতিক ভাবে লড়া আরো সহজ হবে। তার কারণ আপনি স্বীকার করেন বা না করেন, বিজেপি এই মুহূর্তে সব থেকে বেশি আর্থিকভাবে একটি শক্তিশালী রাজনৈতিক দল। অর্থের যোগান প্রচুর, সেই তুলনায় বিরোধীদের অর্থের যোগান কম। খুব স্বাভাবিকভাবে যদি একবার ভোট হয়, বিরোধী রাজনৈতিক দলদের কম টাকা খরচ করতে হবে। নিশ্চিতভাবে বিজেপিকেও কম টাকা খরচা করতে হবে, কিন্তু বিজেপির সঙ্গে তারা তিনটে স্তরের নির্বাচনে যে পরিমাণ বিজেপি খরচা করতে হবে, সেটার সাথে পেরে উঠছিল না। স্বাভাবিকভাবেই খরচা কমে যাবে, বিরোধীদের রাজনৈতিক দল পরিচালনা একটু সহজতর হবে। কিন্তু ইস্যু সেটা নয়, ইস্যু অন্য। ইস্যুটা হচ্ছে যে রাজনীতিতে বহুত্ববাদ রাখবে কিনা। এই যে ত্রিস্তরীয় সরকারের যে ইউনিক ক্যারেক্টার রয়েছে, পঞ্চায়েতের যে ক্যারেক্টার আর দেশের কেন্দ্রীয় সরকারের ক্যারেক্টার এক নয়। পঞ্চায়েতে একটি পঞ্চায়েতের অফিস, একজন প্রধান যে কাজ করে, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী সেই কাজ করেন না। প্রধান আর প্রধানমন্ত্রী এক নন। তাহলে প্রধান আর প্রধানমন্ত্রীর ভোট যদি এক করে দেন, তাহলে যা হওয়ার তাই হবে। তাই এই বিজেপি চাইছেন। আমি একটু আরজিকর প্রসঙ্গে আসি। যারা সিবিআই এর উপর চাপ বজায় রাখা যায় যাতে, সেই জন্য আরজিকর জানিয়েছেন আরজিকরের নিহত ডাক্তার পড়ুয়ার বাবা মা। তবে ফের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে নতুন নাটক বলে দাবি করছে, কটাক্ষ করছে শাসক দল। দেখুন, নাটকটা কোনটা? যে কোনো মানুষ সমাজে তিনি
রাষ্ট্রের প্রতি এগ্রিভড হয়ে তিনি আন্দোলন করতে পারেন। যে কোনো মানুষের সাংবিধানিকভাবে অধিকার, স্বীকৃত অধিকার, তিনি তার ন্যায় ন্যায্য যে দাবি দাওয়া সেটা জানাতে পারেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন উইদাউট এনি আর্মস, সেটা তার সাংবিধানিক অধিকার। শাসক দলের এত ফাটছে কেন, গোদা বাংলায় বলতে গেলে কেন? তার কারণ হচ্ছে শাসক দল তারা এই যে মানুষের শক্তিকে ভয় পাচ্ছে। দেখুন, আরজিকর কাণ্ডে আপনি বলতে পারেন, আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে যেভাবে শাসক দলের বিড়ম্বনা বেড়েছিল, রীতিমতো তারা কেন্দ্রের বিজেপিকে হাত করে সেখান থেকে তারা উদ্ধার পেতে চাইছে। এখন কিছুটা তারা বুঝেছে যে 90 দিনে চার্জশিট হয়নি, কিছুটা ম্যানেজ করতে পেরেছি বিজেপিকে ধরে, কেন্দ্রের বিজেপিকে ধরে, আবার যদি আন্দোলন হয়ে মানুষ খেপে ওঠে, সেই জন্য তারা আক্রমণ করছেন। কিন্তু ওরা বুঝতে পারছেন না যে সিস্টেমে কিছু নিয়ম নীতি আছে। আপনি এই যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে যদি আপনি ইন্টারভিউ করতে শুরু করেন রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, তাহলে কি হবে বলুন তো? এই যে সাধারণ মানুষ যে এগ্রিভড হচ্ছে, তাদের তো এই রাগ ক্ষোভ, এটা প্রশমনের কোনো জায়গা নেই। এই রাগ ক্ষোভ প্রশমনের জায়গা হচ্ছে বিচার ব্যবস্থা, তদন্ত। এগুলো হচ্ছে বলতে পারেন এটি গণতন্ত্রের সেফটি ভাল্ব। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কারা? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা হচ্ছে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। কারণ আপনি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, সে আপনার দেওয়া ভোট নিয়ে, আপনার করের টাকা নিয়ে, সে সামনে 20টা গাড়ি, পিছনে 20টা গাড়ি, তার নিজস্ব ফ্লাইট, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ কি ইনকাম করে রেখে দিয়েছিল না? অথচ আপনি বাসে চেপে আসছেন, তাহলে এই নরেন্দ্র মোদী চা বিক্রি করতে করতে নিজস্ব ফ্লাইট পেয়ে গেল কি করে? আপনার ভোটের, আপনার দেওয়া ভোটের উপর নির্ভর করে এবং আপনার দেওয়া টাকার উপর নির্ভর করে। তাহলে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারির নাম কি? নরেন্দ্র মোদী। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। আপনার বাড়িতে তো এত পুলিশ গার্ড দেয় না, মমতা ব্যানার্জি পুলিশ বাড়িতে গার্ড দেয় কার টাকায়? মমতা ব্যানার্জি এত গার্ড পেলো কি করে? আপনি ভোট দিলেন, আপনারা ভোট দিলেন, আর আপনারা আপনাদের এই যে সারাদিন পরিশ্রম করছেন, এই যে ক্যামেরা নিয়ে ঘুরছেন, আপনি সাংবাদিকতা করছেন, আপনি কষ্টার্জিত আয় করছেন, সেই আয়ের টাকা থেকে ট্যাক্স দিচ্ছেন, সেই আয়ের টাকায়, সেই ট্যাক্সে তার ওই পুলিশ কর্মীদের বেতন হচ্ছে। মানে আপনার ভোট আপনার টাকায় পোদ্দারি করছে কে? মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী। আপনার যদি এই যে মানুষরা ভোট দিল, যে মানুষরা ট্যাক্স দিচ্ছে, তারা যদি এগ্রি হয়ে বলে ধর কাল থেকে নরেন্দ্র মোদী থাকবে না, মমতা ব্যানার্জি থাকবে, ও মানি না, কি করবেন? যদি আপনি এই সিস্টেমটাকে ঠিক মতো, শুধুমাত্র আপনার কে বয়ফ্রেন্ড আছে বা কার কে অমুক আছে, শনিবারে সন্ধ্যাবেলায় আসে, তার কে কাছের লোক, তাকে মুক্তি দিতে হবে বলে কাকে ফেস টাইমে কল লাগিয়েছেন, তো চলতে পারে না। না, এই যে সিবিআই এর যে ব্যর্থতা এতদিন 90 দিন ধরে, জনগণ বলছে যে এটা কোথাও সেটিং। কারণ সিবিআই হচ্ছে কেন্দ্রের এবং যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেটা হচ্ছে রাজ্যের। সিবিআই কি করলো এতদিন ধরে, কি করলো? সিবিআই দেখুন প্রথম চার্জশিট দিয়েছে, প্রথম চার্জশিটে বলেছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল, তারা এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত, তারা লার্জার কনস্পিরেসিতে যুক্ত। তাহলে তুমি প্রথম চার্জশিট যখন দিলে তখন সেটা বুঝতে পারলে, আর 90 দিনের মধ্যে চার্জশিট সেটা লিখতে পারলে না। একদম। এই যে ধরুন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না, ফলে ডিফল্ট বেল পেয়ে গেল খুন ধর্ষণ কাণ্ডে, এর পিছনে 3টে কারণ থাকতে পারে। এক হচ্ছে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সেটা কখনোই ঠিক নয়, তার কারণ তথ্য প্রমাণ পাওয়া গেছিল বলে প্রথম চার্জশিটে তাদের নাম উল্লেখ করেছিলেন। দ্বিতীয় কারণ হতে পারে যে পয়সা নিয়ে। অনেক সময় হয় দেখবেন, এই যে পুলিশ টুলিশ তদন্ত করে, ভাই 90 দিনের মধ্যে বেলটা চার্জশিটটা দিস না, তারপরে পরিবর্তে 2 লাখ টাকা দেবো, চার্জশিটে দিয়ে ডিফল্ট বেল পেয়ে যাবে। কিন্তু এই ধরনের মামলার কোন আয়র ঘাড়ে কতগুলো মাথা আছে যে সে টাকা নিয়ে এই ডিফল্ট বেল করিয়ে দেবে, চার্জশিট দেবে না? তার কারণ হচ্ছে বেসিক্যালি এই মামলার সুপারভাইজ করছে সুপ্রিম কোর্ট। এই মামলায় গোটা রাজ্য তথা দেশের মানুষের চোখ কাউকে রয়েছে। কাউকে বলতেও শোনা গেছে যে কোর্টেরও হাত থাকতে পারে এই। না না না, সেটা কখনোই হয় না। তার কারণ আদালত তারা তদন্ত করে না, ভালো করে বুঝতে হবে, তদন্ত করে তদন্তকারী সংস্থা। আদালত ইভেন তদন্তে সুপারভাইজও করে না, মনিটর করে, মানে দেখে, যা আদালতের সামনে তুলে ধরবে সেটা সাপেক্ষে কোর্ট মনিটর করবে, কিন্তু কোর্ট কখনোই সুপারভাইজ করে না, কোর্ট কখনোই তদন্ত কোন পদ্ধতিতে হবে সেটা ডাইরেকশন দেয় না। ফলে এটা সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থার নিজস্ব ডোমেন। এইটার ব্যবহৃত হয় কখনো রাজনৈতিক কারণে, কখনো প্রশাসনিক কারণে, কখনো এই আর্থিক লেনদেনের কারণে। এই ব্যবহৃত কিসের জন্য হয়েছে সেটাই দেখতে হবে। কিছুদিন ধরে একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, একটা কথা সবসময় ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ফিরহাদ হাকিম বলেছেন যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুতে পরিণত হবে। এবারে সেই কথাটাকে ঢাকার জন্য তৃণমূল
তৃণমূল তাদের সোশ্যাল মিডিয়ায় লিখছে যে ফিরাদের মন্তব্য দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি। ওই পোস্টের শুরুতেই স্পষ্টভাবে লেখা হয়েছে ফিরাদের মন্তব্যের দায় নিচ্ছে না দল এবং কঠোরভাবে ওই মন্তব্যের নিন্দা করা হচ্ছে। ব্যবস্থা নিয়েছেন? ফিরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কবে নেবেন? একজন খুন করলো দিয়ে বলেন কঠোর নিন্দা করছি, একজন রেপ করলো দিয়ে বলেন কঠোর নিন্দা করছি, ব্যবস্থা কখন হবে? এটাই তৃণমূল। আসলে দেখুন, ফিরাদ যা বলেছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কথা, সেটা আসলে মমতা ব্যানার্জির কথা না, সেটা আসলে বিজেপির কথা। বিজেপির আবার খোদ মুখ্যমন্ত্রীও বলেছিলেন আমাকে যে একটু বলতে কথাটা। দিন। তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপি আর এস এস এর রাজনীতি কি? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে হবে, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে হবে। কারণ বিজেপি এই যে কবছর ক্ষমতায় আছে তারা কোনো কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারেনি। তৃণমূলও তাই। টেট নেই, এসএসসি নেই, চাকরি নেই, ডিএ নেই, কিচ্ছু নেই। তাহলে কি আছে? লুটে পুটে খাওয়া আছে। লুটে পুটে খাওয়ার জন্য কি করতে হবে? আমাদের ক্ষমতায় থাকতে হবে। তৃণমূল এবং বিজেপিকে ক্ষমতায় থাকতে হবে। তারা কিভাবে ক্ষমতায় থাকবেন? তুই মুসলমানের ভোট নিবি, আমি হিন্দুর ভোট নেব। সেই জন্য কি করতে হবে? হিন্দু মুসলমানের বিভাজন ঘটাতে হবে। কিভাবে করতে হবে? কখনোই তুই দাড়ি টুপি দেখাবি, তুই দুটো মন্তব্য করবি, এমন মন্তব্য করবি, এই ধরনের মন্তব্য কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে বলিয়ে নিবি সাউথ কলকাতাটা সব গোটাটাই ওয়াকআপ, কখনো ববি হাকিমকে দিয়ে বলিয়ে নিবি আমরা একদিন সংখ্যাগুরু হব, এইসব, বা উর্দু এখানে সবাই বলবে, বা এটা মিনি পাকিস্তান, এই ধরনের মন্তব্য করিয়ে নিবি। তাতে ওই বিভাজন রেখাটা স্পষ্ট হবে। তাতে তুই মুসলমান ভোটটা কনসলিডেট করবি, আমি হিন্দু ভোট কনসলিডেট করব, দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করব। তাহলে মানুষ, এই যে পেট্রোল ডিজেলের দাম কেন এত বেশি, কেন চাকরি হচ্ছে না, কেন সকলের হাতে কাজ নেই, কেন দ্রব্যমূল্য এত বৃদ্ধি করছে, আপনি বলুন তো, আপনি কবে সর্বশেষ কোনো কারো ইন্টারভিউ করতে গিয়ে এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছেন? কর্মহীনতা নিয়ে প্রশ্ন করেছেন, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করেছেন, জিডিপি নিয়ে প্রশ্ন করেছেন? কেন করেননি? তার কারণ আপনাকে করার সুযোগই দেবে না এরা। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীরা ঠিকই করে নিয়েছে আমরা কোনো কাজ করব না। নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠিক করে নিয়েছেন আমাদের সন্তান জয় শাহেরাই ক্ষমতায় থাকবে, আর তোরা ওই ঝান্ডা নিয়ে যাবি, তোরাই মার্ডার হবি, আর আমাদের সন্তান জয় শাহেরা, আমাদের সন্তান অভিষেক ব্যানার্জিরা সুন্দরভাবে জীবনযাপন করবে। ইডির মামলায় সোমবার বিচার ভবনে ভার্চুয়ালি হাজিরা দিলেন নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। জেল হাসপাতালের বিছানা থেকে লাল কম্বল গায়ে মাথায় মাফলার জড়িয়ে ভার্চুয়ালি হাজির হন তিনি। বিচারককে নিজেই জানালেন আদালতে হাজিরা দেওয়ার ব্যাপারে তিনি ইচ্ছুক। শুয়ে শুয়ে পিঠ ব্যথা হয়ে গিয়েছে বলেও আদালতে জানান সুজয় কৃষ্ণ ভদ্র। এর আগেও ওই সুজয় কৃষ্ণ ভদ্রের দেবেন, তিনি কি কনফিডেন্ট যে তিনি একদম ছাড়া পেয়ে যাবে সেরকম? সেটা তিনি বলতে পারবেন। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি এই মামলায়, সেটা হচ্ছে, দেখুন, এর আগে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব হয়নি। আমাদের আদালতে মামলা করতে হয়েছিল, সেই মামলার মাধ্যম দিয়ে সে 4 ঘন্টার মধ্যে তার কণ্ঠ, যেটা 4 মাসে করা যায়নি, 4 ঘন্টার মধ্যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সেটা করা সম্ভব হয়েছে। এখন এই যে বিভিন্ন ধরনের তার এই মেডিকেল কন্ডিশনকে অজুহাত করে এই আদালতে হাজিরা এড়ানো, এটা তার নতুন পন্থা। আর আমরা তো এর আগে দেখেছি এসএসকেএম এর ওই ওটবান ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয়। ফলে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া।